মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা ৩ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এছাড়াও র্যাব, পুলিশ, ডিবি, এনএসআই, মিলিটারি থেকে শুরু করে সরকারের বিভিন্ন বিভাগ থেকেও অনেকে আটক করা হচ্ছে। জানলে অবাক হবেন, এরা ছাড়াও যেসব বাহিনীর সদস্যরা গ্রেপ্তারের অপেক্ষায় আছে তাদের সবারই ঘুম হারাম করে দিচ্ছেন তিনি একজন নারী, যার নাম ডক্টর নাবিলা ইদ্রিস। তিনি শুধু গুম হওয়া ভিকটিমদের বয়ান ও প্রমাণসহ অভিযোগই হাজির করেননি, বরং গুপ্তচর হয়ে বাহিনীর ভেতরে ঢুকে হাঁড়ির খবর তুলে এনেছেন। নাবিলা প্রথম আলোচনায় আসেন ডিজিএফআই এর তৈরি আয়নাঘর পরিদর্শনের দিন। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব নিজে নাবিলার চমৎকার কাজের প্রশংসা করেন। প্রেস সচিব শফিকুল আলম লিখেছিলেন, নাবিলা ইদ্রিস একজন সাহসী নারী, তার কারণেই গুম নিয়ে এত বড় রহস্য উন্মোচিত হয়েছে। নাবিলা নিজে বেশ কয়েকটি গুমের ঘটনা সামনে এনেছেন, যেখানে তিনি শুধু ভিকটিমদের বয়ানই নয়, বরং নির্যাতনে ভুক্তভোগীদের মানসিক ট্রমাও তুলে ধরেছেন। গুম কমিশনের এক অনবদ্য সদস্য হিসেবে তিনি যা করেছেন এবং করে চলেছেন তা এক কথায় অবিশ্বাস্য, প্রায় যেন রূপকথার মতো। তার অদম্য সাহস আর দৃঢ়চেতা মনোভাব রাষ্ট্রের প্রতিটি ক্ষমতাশালী দপ্তরের বিরুদ্ধে এক অভিনব যুদ্ধ ঘোষণা করেছে। নাবিলা ইদ্রিস যা করেছেন তার কিছু বর্ণনা তুলে ধরা যাক। ছেলেদের থেকে অনেকাংশে কম হলেও অনেক নারীও গুমের শিকার হয়েছেন। অনেক গোপন আটক কেন্দ্রে শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত সেল ছিল, যা প্রমাণ করে দেশব্যাপী গুমের সিস্টেম নারীদের গুম করার অবকাঠামো প্রস্তুত করেছিল হাসিনা। তারপরও খুব অল্প সংখ্যক নারী ভিকটিমই হাসিনার পলায়নের পরে এগিয়ে এসেছেন, হয়তো ভয়ে, হয়তো ট্রমায়, হয়তো আমাদের সম্পর্কে জানেন না বিধায়। কিন্তু যারা এসেছেন তারা এমন সব অভিজ্ঞতা শেয়ার করেন যা শুনলে কেউ সুস্থ থাকতে পারে না। নিজের জীবন বাজি রেখে নাবিলা এসব টর্চার সেল আবিষ্কার করেছেন। এক নারীকে কিডন্যাপের বর্ণনা দিয়ে নাবিলা বলেন, আমার কাছে এমন একজন নারী এসেছিলেন যাকে তার ৬ বছরের সন্তান সহ কিডন্যাপ করা হয়। বয়স কম হওয়ার কারণে বাচ্চাটি পুরো ঘটনার ভয়াবহতা বুঝে উঠতে পারেনি। যদিও আম্মুকে যে টুপি পরিয়ে নিয়ে যেত এবং ফেরার পর যে আম্মুর অনেক ব্যথা লাগত, এইটাও মনে রেখেছে। যখন ওর সাম্পেক্টের ডিটেনশন রুমের ভিডিও আমার ফোনে দেখায়, সে চিনতে পারে ওখানের কোনো আঙ্কেলকে। মনে আছে আপু? হ্যাঁ আছে। ও বলেছিল আঙ্কেলের মুখটা পেপের মতো। এই সামান্য তথ্যের ভিত্তিতে পরে আটক করা পেপে মার্কা চেহারা সেনা অফিসারকে, যিনি এখন সেনা হেফাজতে আটক আছেন। নাবিলা আরো বলেন, একজন নারী বলেছিলেন তার স্বামী একদিন সকালে সেই যে বেরিয়ে যান আর কখনো ফেরেননি, নির্ঘাত তাকে মেরে ফেলা হয়। এদিকে সেদিন রাতে ভদ্র মহিলাকে তার ১.৫ ও ৩ বছরের সন্তান সহ গুম করা হয়। তিনি তখন গর্ভবতী হওয়া সত্ত্বেও একজন পুরুষ অফিসার তাকে লাঠি দিয়ে মারধর করেন। আরেকজন মহিলা বলেন, তাকে দিনের পর দিন দাঁড় করিয়ে হাতে হাতকড়া পরিয়ে গ্রিলের সঙ্গে বেঁধে রাখা হতো। এখানেই শেষ নয়, এ সময় তার ওড়না কেড়ে নিয়ে পুরুষ অফিসাররা বিকৃত যৌনাচারে মেতে উঠত আর উপহাস করে বলতো, খুব তো পর্দা করতি, এখন তো গায়ে একটা ওড়নাও নাই। আরেকজন মেয়ে নিকাব খুলতে অস্বীকার করায় তাকে ৩ দিন ধরে দাঁড় করিয়ে রাখার পানিশমেন্ট দেওয়া হয়। কিছু গার্ড অবশ্য চুপি চুপি তার বাঁধন খুলে দেয়, এই শর্তে যে অফিসারের পায়ের আওয়াজ শুনলেই আবার বেঁধে ফেলবে। এমনকি নামাজ পড়ার সময়ও ওড়না ফেরানো হয়নি কারো কারো। ওড়না চাইলে বলা হতো, তোদের নামাজ আল্লাহ এমনি কবুল করবে না, ওড়না দিলেই কি না দিলেই কি। নাবিলা জানান, সবচেয়ে কষ্টকর যে জবানবন্দিটি আমি নিয়েছি তা হল একজন আপুর টর্চারের ভয়াবহতায় নির্ধারিত সময়ের বেশ আগেই মাসিক শুরু হয়ে যায়। তিনি নারী প্রহরীদের ব্যাপারটা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা চাইলে তারা বলে বিষয়টি ঊর্ধ্বতন পুরুষ অফিসারদের জানানো বাধ্যতামূলক। অতবার পুরুষ অফিসাররা এসে তাকে ঘিরে ধরে হাসাহাসি করে অপমান করে। এই ছিল শেখ হাসিনার বাংলাদেশ। কমিশনে আমরা শত ইন্টিমিডেশন উপেক্ষা করে এসব নিষ্ঠুরতার কাহিনী নথিভুক্ত করি, রহস্যগুলো সমাধান করি, দোষীদের শনাক্ত করার আপ্রাণ চেষ্টা করি। অস্বীকার করব না, বিরুদ্ধ স্রোতে সাঁতার কাটা কঠিন বটে, তবে ভিকটিমদের অভিজ্ঞতাগুলো আমাদের প্রতি নিয়ত মনে করিয়ে দেয়, ইফ নট আস দেন হু, ইফ নট নাও দেন হোয়েন। তবে সবচেয়ে সুখবর হচ্ছে, এইসব ঘটনায় জড়িত বেশিরভাগ অফিসারদেরই আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। আর এই কাজে যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে গেছেন তিনি ডক্টর নাবিলা ইদ্রিস। নাবিলা আরও এক বড় কাজ করেছেন। তিনি কোন দলের কতজন গুমের শিকার হয়েছেন তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে বিএনপি সংশ্লিষ্ট সংগঠন যেমন ছাত্রদল, যুবদল, মহিলা দল, ওলামা দল, মৎস্যজীবী দল এবং জাতীয়তাবাদী দলের গুমের পরিমাণ 37%।
অন্যদিকে শুধু ছাত্র শিবির থেকে গুমের পরিমাণ ৩১%, আর জামায়াত সহ ধরলে তা বেড়ে দাঁড়ায় ৫৬%, যা বিএনপির চেয়েও বেশি। অথচ এরপরও ছাত্রদল বলে বেড়ায় শিবির নাকি গুপ্ত সংগঠন। জানা যায়, নাবিলা পড়াশোনা করেছেন বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, পরবর্তীতে শিক্ষকতা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং পরিচালক ছিলেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে। এত সব যোগ্যতা সত্ত্বেও প্রশাসনের ভেতরে তাকে বাধার মুখে পড়তে হয়েছিল। উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে সচিবালয় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং অভিযোগ তোলেন যে নাবিলা এপিএস নিয়োগে তদবির করেছেন। এই অভিযোগে তিনি জামায়াত শিবিরের এজেন্ট বলে প্রচার পান, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আন্দোলনের সময় উপদেষ্টা মাহফুজের নিজ বাসায় যাকে আশ্রয় দিয়েছিলেন তিনি ছিলেন নাবিলা ইদ্রিস। পরবর্তীতে যারা তাকে এজেন্ট বলেছিলেন তারাই এখন তার কাজের প্রশংসা করতে বাধ্য হচ্ছেন। নাবিলা ও তার দলের কাজ প্রমাণ করেছে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সত্য, সততা আর অদম্য সাহসের জোরে যে কোনো বাধা অতিক্রম করা যায়। আজ ডক্টর নাবিলা ইদ্রিস দেশের ইতিহাসে এক সাহসী অধ্যায়ের রচয়িতা হিসেবে নিজের নাম লিখে চলেছেন। দেশের রাজনৈতিক মঞ্চে ক্ষমতার খেলা চললেও এই নারী নীরবে সত্যের মশাল হাতে দুর্নীতির অন্ধকারে আলো ছড়িয়ে যাচ্ছেন। এই সাহসী অভিযাত্রার শেষ কোথায় তা কেবল সময়ই বলতে পারবে। এদিকে নাবিলা দেওয়া তথ্য মতে ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা এখন সেনা হেফাজতে আছে। ইতিমধ্যে কয়েকজন সীমান্তবর্তী এলাকা দিয়ে পালিয়ে দেশ ছেড়েছে। এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা আছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে। আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে। এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালত গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। আইন অনুযায়ী কোনো আসামিকে গ্রেফতারির পর অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে। এরপর আদালত সিদ্ধান্ত দেবেন তাদের কারাগারে পাঠাবেন নাকি জামিন দেবেন। তবে সরকার চাইলে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে আসামিরা কোথায় থাকবেন সেটা আদালত নির্ধারণ করবেন। আইন মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার যদি কোনো বাড়িকে সাব জেল বা উপ কারাগার ঘোষণা করে সেখানে মামলার আসামি রাখতে পারেন। এমন নজির এর আগেও রয়েছে। ২০০৭-৮ সালে ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের পর সংসদ ভবন এলাকায় দুটি বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ মামলায় গত বুধবার সেনাবাহিনীর ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একসঙ্গে এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দেশে এর আগে ঘটেনি। তাদের মধ্যে ১৫ জন এখনও চাকুরিতে আছেন, একজন অবসরোত্তর ছুটিতে আছেন। তাদের আদালতে হাজির করার বিষয়ে সেনাবাহিনীর দায়িত্ব আছে। সেনাবাহিনী ইতিমধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়ে গেছে। একজন আত্মগোপনে চলে গেছেন। তিনি বলেন, মেজর জেনারেল কবির আহমদ ডিজিএফআই এর সাবেক পরিচালক সর্বশেষ সিলেটে সেনাবাহিনীর স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে কমান্ড্যান্ট পদে ছিলেন। এর আগে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। এর বাহিরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। সেনা কর্তৃপক্ষের ভাষ্য, অবসরপ্রাপ্তদের বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। ওই কর্মকর্তারা নিজেরাও চাইলে আত্মসমর্পণ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান নাবিলা ইদ্রিসকে আরও বড় পাওয়ার দিয়ে যেন প্রশাসনের আরও উচ্চ পদস্থ পদে দায়িত্ব দেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আরও